স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। রানিং অ্যালাউন্স সহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। রেল কর্মীদের হঠাৎ এমন কর্মসূচিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকাল 6:20 রাজশাহী রেল স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমির এক্সপ্রেস ট্রেনটি। তবে কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এই অবস্থায় যাত্রীরা রেল স্টেশনের চেয়ার ভাঙচুর করেন। এছাড়া রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। বিক্ষুব্ধ যাত্রীরা দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানান। আমরা সকালে আগে থেকে টিকিট কেটে রাখছিলাম, আমরা সকালে আসছিলাম বনলতা স্ট্রিট। তো আসার পরে দেখি এরকম মারামারি ভাঙাভাঙি, কিসের জন্য সেটা আমরা জানতাম না। কবে চালু হবে সেটাও জানা নাই। দেখা যাক, বাসে হয়তো যাবো ঢাকাতে। হঠাৎ করে স্টেশনে আসে শুনছি, বাসা থেকে যদি শুনতাম তাহলে তো বিভ্রান্তির মধ্যে পড়তাম না, বাসায় থাকতাম। শুনছি কি যে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এখন আমরা বড় দুর্ভোগের মধ্যে পড়েছি, এখন কি করব বুঝতে পারছি না। ঢাকা তো পৌঁছাতেই হবে। এই যে দুর্ভোগ, মানুষের কি একটা অবস্থা, এখান থেকে খুলনা পর্যন্ত টিকিট কাটা, আমার আর 470 টাকা টিকিট এখানে রিফান্ড করতেছে না। দর্শক, রেলকর্মীদের কর্মবিরতির খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, এখনও টিকিট বিক্রি করা সহ দুর্ভোগের নানা অভিযোগ করছেন যাত্রীরা। ধর্মঘটের কারণে যাত্রী দুর্ভোগের বিষয়ে জানান আমাদের। হ্যাঁ আনোয়ার, রাজশাহী রেলওয়ে স্টেশন এখনো যাত্রীদের চরম ভোগান্তি রয়েছে। রেলের রানিং স্টাফদের বেতন ভাতা জটিলতার কারণে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোমবার মধ্যরাত থেকে রাজশাহী রেল স্টেশনের থেকে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আসলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ মঙ্গলবার সকাল 6:20 চিলাহাটির উদ্দেশ্যে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেনটি ছেড়ে যায়নি। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, এবং যাত্রীরা অভিযোগ করে বলছেন যে ট্রেন কর্মবিরতির কারণে ট্রেন চলছে না, তবে কেন অনলাইনে টিকিট বিক্রয় হচ্ছে এবং এই বিক্রি হচ্ছে এটা কেন আগে জানাই দেওয়া হয়নি যে ট্রেন চলাচল করবে না। এবং আমি এখন রেল স্টেশনে এবং ট্রেনের যে টিকিট কাউন্টারগুলো রয়েছে, কাউন্টারগুলো এখন বন্ধ রয়েছে। তবে যারা টিকিট কেটেছেন অফলাইনে বা সরাসরি, তাদের টিকিট দিলে তারা টিকিট ফেরত দিচ্ছেন, টিকিট সমপরিমাণে। এছাড়া আমরা দেখেছি যে যাত্রীরা চরম বিক্ষুব্ধভাবে রয়েছেন। তারা বলছেন হঠাৎ করে এই ধরনের রেল বন্ধের কারণে তাদের যে গন্তব্যে যাওয়ার কথা ছিল তারা যেতে পারছে না। এর ফলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে রাজশাহী রেল স্টেশনের সকালের দিকে বিক্ষুব্ধ যারা যাত্রী ছিল তারা রেল আসলে ভাঙচুর করেছে। এবং আমি দেখেছি যে রেল স্টেশনে এখন পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে। কিছুক্ষণ আগে করেছেন। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি নিয়ে জানাচ্ছিলেন, সরাসরি যুক্ত ছিলেন রাজশাহী থেকে সহকর্মী ইউসুফ আদনান। এবার পরের প্রসঙ্গ। লালমনিরহাট সদর উপজেলার সোনালী ব্যাংকের বড়বাড়ি শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে লোকজন টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গতরাত 12টার দিকে এ ঘটনা ঘটে। ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা। ব্যাংক থেকে টাকাসহ অন্য কিছু খোয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে 7 কলেজের শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের এমন অবস্থানের বিষয়ে দর্শক জানাতে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ আনি। 7 কলেজের শিক্ষার্থীদের আলটিমেটামের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানতে চাই। আনোয়ার, আপনি যেমনটি বলেছিলেন যে গতকাল কিন্তু আমরা দেখেছি সারাদিন ব্যাপী ঢাকা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা প্রশাসনের যে মিটিং ছিল এভাবেই
গতকালকের যে দিনটি ওটি কিন্তু কেটে গিয়েছিল। কিন্তু কথা হচ্ছে যে শিক্ষার্থী 7 কলেজের শিক্ষার্থীদের যে 6টি দাবি ছিল এর মধ্যে একটি দাবি 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না। এটা কিন্তু গতকালকেই ঢাকা প্রশাসনের সাথে 7 কলেজের অধ্যক্ষদের যে মিটিং হয়েছিল, মিটিংয়ের পরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের তাদের কথা হচ্ছে যে তারা যে 6টি দাবি করেছে তার মধ্যে একটি দাবি মানা হয়েছে, বাকি 5টি যে তাদের দাবিগুলো ছিল সেই দাবি কিন্তু মানা হয়নি। এজন্য তারা গতকাল সন্ধ্যায় কিন্তু একটু প্রেস ব্রিফিং করেছে এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু তারা 24 ঘন্টার একটি আলটিমেটামও দিয়েছে যে বাকি যে তাদের দাবিগুলো আছে এই দাবি যদি মানা না হয় তাহলে তারা আজকে আরও অন্যান্য কর্মসূচিতে যাবেন। এর মধ্যে একটি হচ্ছে তাদের অন্যতম একটি দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সহ উপাচার্য আছেন মামুন আহমেদ তাকে অপসারণের দাবি জানিয়েছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। তাকে অপসারণ না করার কারণে কিন্তু শিক্ষার্থীরাও ওই 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে কিন্তু তারা বলেছেন যে নতুন কর্মসূচিতে যাবেন। এছাড়া কিন্তু তারা আরও বলেছেন যে রবিবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের যে সংঘাত হয় সেই সংঘাতে কিন্তু রাকিব নামের এক ছাত্র ঢাকা কলেজের সে কিন্তু আহত হয়েছে। তো 7 কলেজের শিক্ষার্থীদের কিন্তু আরেকটি দাবি হচ্ছে যে রাকিবকে হত্যার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে নিউ মার্কেট থানার ওসি এবং এসি সহ যেসব পুলিশ সদস্যরা জড়িত আছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে বলার আরেকটা দাবি জানানো হয়েছে এবং বিভাগীয় বিচার ব্যবস্থার তারা কিন্তু দাবি জানিয়েছে। তাদের আরও বেশ কিছু দাবির মধ্যে আরেকটা ছিল যে ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের যে নারী শিক্ষার্থী আছে তাদেরকে দেখে কিন্তু নানা ধরনের অঙ্গভঙ্গি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই সব শিক্ষার্থীদেরকেও কিন্তু তারা আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন। আর আজকে কিন্তু আমরা এখন পর্যন্ত সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ। ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছিলেন সহকর্মী দিলশা দানি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একদিনে গাজা উপত্যকায় ফিরেছেন অন্তত 3 লাখের বেশি ফিলিস্তিনি। গাজার জনসংযোগ দপ্তর জানায় স্থানীয় সময় সোমবার সকাল থেকেই নেতজারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজারো ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর হামলার কারণে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজায় এখন কোনো বাড়িঘরই আসলে অক্ষত নেই, কিন্তু তারপরও প্রায় 15 মাস পর নিজ এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা। ট্রাম্পের অপরাধ তদন্তে কাজ করা 1 ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা জানায় যুক্তরাষ্ট্রে 1 ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির বিচার বিভাগ। তারা অতীতে ডোনাল্ড ট্রাম্পের অপরাধ তদন্তে কাজ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরই এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। বরখাস্তকৃত কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির পাঠানো এক চিঠিতে বলা হয়, ট্রাম্পের এজেন্ডা নিখুঁতভাবে বাস্তবায়নের জন্য তাদের আর বিশ্বাস করা যায় না। খেলার খবর। আবারও বিতর্কে উত্তাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আগের প্রতিটি আসরের মতো এবারও খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখার ঘটনা ঘটেছে। বকেয়া ইস্যুতে বিদেশি খেলোয়াড়রা ম্যাচও বয়কট করছেন। এমন অবস্থায় সোমবার বিপিএলের কড়া সমালোচনা করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই ছন্দের সাথে কতটা তাল মেলাতে পেরেছে বিপিএল এর একাদশ আসর। শুরুটা হয়েছে 7 ফ্র্যাঞ্চাইজির একটি দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখা নিয়ে। দিব বলে সময় ক্ষেপণ, শেষমেশ গণমাধ্যমের বড় খবর। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্বারস্থ হতে হয়েছে বিসিবির। পেমেন্ট ইস্যু নিয়ে এই গন্ডগোলটা হচ্ছে, প্লেয়ারদের হয়ে কোয়া প্রতিবাদ করছে, ফিকা প্রতিবাদ করছে, বিভিন্নভাবে খবরগুলো বেরিয়ে আসতেছে।
বিষয়গুলো তো ক্রিকেট বোর্ডের জন্য ভালো না, বিপিএল গভর্নিং কাউন্সিলের জন্য ভালো না। পারিশ্রমিকের ইস্যু শেষ না করতেই আরেক বিপদে পড়ে বিসিবি। টুর্নামেন্টে 26টি ম্যাচে ফিক্সিং এর খবর, যেখানে সম্পৃক্ততা পাওয়া গেছে 40-এর বেশি স্থানীয় ও বিদেশি ক্রিকেটারের, যা হার মানায় আলিবাবা 40 চোরের গল্পকে। কিন্তু নির্বাক বিসিবি আইনি নোটিশ পাঠানোর ঘোষণা দিয়ে যেন ক্ষান্ত। 10-11 কোটি টাকার একটা ব্যাপার, এই জায়গাটা এখন যদি আপনার তাদের যে আপনার মূলধনই সেটা না থাকে তাহলে তারা কি করে চালাবে? সেই ক্ষেত্রে তাদের কিছু কিছু ক্ষেত্রে কেন যেন মনে হয় যে তারা তাদের খরচের টাকা উঠিয়ে আনতে বা কিছু টাকা লাভ করতে তারা এই কাজগুলো করতে পারে। যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ক্লিননেস নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু এবার বিপিএল জন্য উন্মুক্ত দুয়ার, মানে সব কিছুর জন্য মানে এত পাহারা দেওয়া বা এটাকে খুব ক্লিন রাখার যে প্রক্রিয়াগুলো সেসবগুলোর মানে সব কিছুতে ফাটল। প্রতিবার আলো ঝলমলে সৌন্দর্য নিয়ে আসে বিপিএল, কিন্তু শেষটা হয় কলঙ্ক মাথায় নিয়ে। 11তে ছড়ালো নানা বিতর্ক, 12তে কি হবে সেটাই এখন দেখার অপেক্ষা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। জল্পনা সত্যি করে আল হিলালের সাথে সম্পর্ক শেষ করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আল হিলাল জানায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। নিজের প্রথম ক্লাব সান্তোসে ফেরার সুযোগ তৈরি করতেই সৌদি আরবে আর না থাকার ইচ্ছা প্রকাশ করেন নেইমার। এরপরই এলো এমন ঘোষণা। ESPN সহ ফুটবল ভিত্তিক একাধিক ওয়েবসাইট জানিয়েছে, এরই মধ্যে চলতি মৌসুমের বাকি অর্ধেকের জন্য সান্তোসের সাথে চুক্তি হয়ে গেছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের। চলতি সপ্তাহের শেষ অংশেই তাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে সান্তোস। দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় পরিকল্পনা, কলেজে উচ্চশিক্ষায় এমন খবর কি তার প্রধান শিরোনাম করেছে। অধিভুক্তি বাতিলে সাধুবাদ, তবে আন্দোলন শেষ হয়নি, এমন একটি খবরও তারা আলাদা করে ছেপেছে। সেই সঙ্গে জায়গা পেয়েছে প্রথম আলোর প্রথম পাতায় র্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র ফেরাতে সংস্কারের দাবি, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামায়াত, তেমন একটি বিশেষ প্রতিবেদনও প্রথম পাতায় আছে দৈনিক প্রথম আলোর। আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন, এমন একটি বিশেষ প্রতিবেদন তারা প্রথম পাতায় ছেপেছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার, অর্থাৎ 7 কলেজের যে বিষয়টি রয়েছে সেই বিষয়কে সামনে এনেছে। ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ, এমন খবরও আছে সামনের পাতায়। তারিক সিদ্দিকী সহ 19 জনের বিরুদ্ধে দুদকের 4 মামলা, এমন একটি খবরও আছে দৈনিক সমকালের প্রথম পাতায়। আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে ড্রিম হোম ট্রাভেলসের প্রতারণা, রাশিয়ায় যুদ্ধে 8 বাংলাদেশি, অর্থাৎ একটি অনুসন্ধানী একটি প্রতিবেদনকে কালের কণ্ঠ একটু সামনে এনেছে। একটু ভিন্ন জায়গা থেকে তারা একটি প্রতিবেদন করেছে এবং সেখানে এ ঘটনা নতুন প্রতারণা, আসলে বিশেষজ্ঞ মতামত রেখেছে প্রতিবেদনে। এটা এক ধরনের যুদ্ধ পাচার, এমন কথাও বলেছেন ডক্টর তাসনিম সিদ্দিকী। সেই সঙ্গে আসিফ মনিরের কলামও আছে। প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা মোদির, এমন খবরও সামনের পাতায় আছে। ডক্টর ইউনূসকে চিঠি, অন্তর্ভুক্তিমূলক সংস্কার প্রক্রিয়া চায় ইইউ, এমন একটি খবরও আছে প্রথম পাতায় কালের কণ্ঠে। তো দর্শক, দৈনিক পত্রিকাগুলো থেকে ছিল এই মোটামুটি প্রধান শিরোনাম। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।